আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি। হ্যাঁ? কিছু মনে কইরেন না। পার্সোনালি নিয়েন না। কারণ এগুলো কেউ বলবে না। বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না। কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নাড়ি পোঁতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া, যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানেরও জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এইখানে মডেল বিএনপি থাকবে। এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি। যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে, "ওয়াও! কি চমৎকার কমিটি! কি সুন্দর কমিটি!" এইখানে তো বিএনপির কিছু দরকার নাই। এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই। এখানে তো ম্যানেজ করার দরকার নাই। এখানে তো মাফিয়া পালার দরকার নাই। এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়ার মানুষের নিঃশ্বাসে বিএনপি। হ্যাঁ? সেইখানে আপনি নেতা কি দিছেন আমরা দেখি। নেতা কি দিছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি। সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। ১ নাম্বার হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে, একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক ২ বারের প্রেস ক্লাবের সভাপতি। একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা নিয়ে সংসার চালাইত। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ। মাশাআল্লাহ। ২ নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বগুড়ায় প্রায় ৪০ টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা না। কোটি, কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুন। মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে। ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মাশাআল্লাহ। ৩ নাম্বার খোকো, দিনরাত নেশা করে। ফেনসিডিল, গাঁজা, আফিম সবই খায়। আবার মাঝে, মাঝে তাবলিগও করে। কি একটা অবস্থা। ৪ নাম্বার নয়ন, ৩ বারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি। মাশাআল্লাহ। লেখাপড়ায় খুবই ভালো। শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিতে পারেনি। বর্তমানে পলাতক। ৫ নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি। হেরোইনখোর। রাত হইলে বাসায় ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এমনই দুলে। সে দেওয়াল ধইরা রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনেন। দীপন ৬ নাম্বার ফেনসিডিল খোর। ফেনসিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেনসিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ। এক ভাই যুবলীগ, ২ ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপ এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না। এই আলম দারোগা বরিশালের মানুষ। সিপাহী থেকে দারোগা হইছে। বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করত। বাদশা মোহনও নোট বইয়ের ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দুমাত্র কমিটমেন্ট আছে? বগুড়া জাহান্নামে যাক ওর কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশা ৫ই আগস্টে বহু আওয়ামী লীগ, যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়া তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি ১ কোটি টাকা নিছে। যে ওর বাসায় আগুন ধরে গেছিল। ওই আগুন লাগাবার চেষ্টা করছিল, আবার ওই ১ কোটি টাকা নিয়ে আগুন লাগায় নিয়ে বিএনপির নতুন নেতা দেয়। এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে, কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য? মানে একই পরিবার বিএনপি, আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুজা সহ্য করবে? হ্যাঁ? এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের? এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে। এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয়, সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই? নাকি এর চাইতে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা? ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায়, তেমন বিএনপি ২০২৫ সালে খুব উত্তেজিত হইয়া উঠছে। এই উত্তেজনার স্বপ্নদোষ হবে ২০২৬ সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খাইয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খাইছে। ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে? ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সে সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড।
বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি? বাঁচাইতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জানা পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে? তাও ওনারা বলেন ওনা মাস্টারমাইন্ড। তাও অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টারমাইন্ড। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলন মাস্টারমাইন্ড হবেন, তাহলে আপনাদের ৩১ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের, আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? ১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো ২১ নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। ২০২৪ এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যায়েন না, এটা আপনাদের ২০০১, ২০০৬ এর অ্যানালগ দেশ না। এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নিবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতে চান কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্নদোষ হবে ২০২৬ সালে। চলেন দেখি কেন? ২০২৬ বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা ক্ষেত দেখা ২০২১ সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ! সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না। তবে আমরা মাঝে, মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব। আপনাদের ১ম চ্যালেঞ্জ হইলো, না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না। আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু। বাকিগুলো খুঁজে বের করেন আপনারা। আপনারা তো বহুত বুঝেন, সবার চেয়ে বেশি বুঝেন। আমাদের ১ম চ্যালেঞ্জ হইলো ২০২৬ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো। জিএসপি হইলো সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। ২০২৬ সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা ২০০১, ২০০৬ সালের কথা মনে আছে। কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার, সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষেরা রক্ত দেয় আর বড়লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল, তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ? কি অবস্থা? বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিটে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হইছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে। অর্থলোভী, এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভিড়তেছে, নতুন এসামো হয়ে উঠতেছে। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না? এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না। কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না। কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে? তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখ। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম, সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো। লিখে রাখেন। আরেকটা চ্যালেঞ্জ হইল ২০২৬ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সবকিছুরই কপিরাইট আছে, বুঝছেও? সবকিছুর। ওই কপিরাইটের ফি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না। আমি কপিরাইট ছেড়ে দিছি। সেজন্য দেখেছেন না, মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়। কিন্তু এরা পয়সা গেলে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। তো এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে, তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না। সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ ৳১০ দিয়ে কিনে খাইতেছে, তার দাম হবে ৳৫০০। আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য IMF ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাম বাড়িয়ে দিছি, প্রফেসর ইউনূসের সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে। আমরা ধন্যবাদ জানাই অবশ্যই। এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না। কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাসকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে ২০২৬ সালে ওষুধ রপ্তানি বাদ দেয়। দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা। এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয়, সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে। তাইলে বুঝতে পারতেছেন, সুদ দিয়া ঋণ নিতে হবে। ওই টাকাটা আমরা কেমনে পাবো? ওই টাকাটা উপার্জন করবো কোথায়? উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে।
আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে। এটা কেমনে করবেন? আপনারা জানেন? আপনাদের কাউরে তো কোনদিন এইসব নিয়ে কথা কইতে দেখি না। এসব ফাও মজা করার দিন শেষ। বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতায় এসে ১৬ বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতায় আসতে পাবলিক টেনে নামায়া দিবে, যদি দায়িত্ব নিতে না জানেন। ৪ নাম্বার হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে। সারা দুনিয়ায় আমাদের ৩য় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা। এই ট্রাম্প আসার পরে ১ আর ২ নম্বরে হইতেছে জাপান আর ইংল্যান্ড। ২০২২ সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন? আমেরিকা, শুধু আমেরিকা $৩২ বিলিয়ন। এই টাকাটা হাওয়া হয়ে যাবে। কই পাবেন সেটা? $৩২ বিলিয়ন তো লাগবে তাইলে। কেমনে সামাল দিবেন? কোত্থেকে পাবেন? আমাদের পাছা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে ঢাকতে পাছা উদাম হয়। পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে? পারবেন না। ভাই দেখেছেন তো IMF এই $৪-৫ বিলিয়ন দিতে কিরকম প্যারাপ্যারি করে? $৩২ বিলিয়ন কুটি থেকে পাবেন। তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে। কারণ আমরা গত ১০ বছর যখন হাসিনারে খেদানোর আন্দোলন করেছি, তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি। ঠিক করে রাখছি। হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি করা লাগবে? এই সংকট মোকাবেলা করার জন্য কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান করা আছে। তার ১ম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো। আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি। উনি রাজি হইছেন। তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন। ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই। কাদের কারণে? আমাদের সরকারের কারণে, প্রফেসর ইউনূসের কারণে। তো প্রফেসর ইউনূসের এত গুরুত্ব কেন? কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র্য মোকাবেলা করছেন, সেই মানুষের ৩-০ কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম, এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি। সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে? যিনি ভারতের আর পশ্চিমের খাপ একই সাথে সামলাইতে পারবেন? আপনি তো পারেন নাই 1-11 ক্ষমতায় আপনার লোক ইয়াজউদ্দিন। আর্মি চিফ আপনাদের বানানো। তারাই আপনারে উস্কে দিল। সাথে জামাতও ছিল। পারেন নাই 1-11 ঠেকাইতে। এখন আপনারা কেমনে পারবেন? যাই হোক, আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম। পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে ২০২৬ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দেই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি, আরো দিব। এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি। সমস্যার ১০০ সমাধান আছে। কি ভাবছিলেন যে আপনাদের জন্য বলে দিব বাকিগুলা? আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন? আমাদের সাথে এলাই করেন। আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন, সেই রাস্তায় থাকেন। আমাদের সাহায্য পাবেন। আমাদেরকে পাশে পারবেন। আমাদেরকে তো শত্রু মনে করতেছেন এখন। হ্যাঁ, আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে। আপনারা এই লোকগুলোকে চান কিনা পাশে, সেটা আপনাদের সিদ্ধান্ত। ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে, ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি। ওইখানে আপনাদের কোনো জায়গা না। মজা শেষে ফেলায় দেবে কন্ডোমের মতো। এই যে দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ওকালতি করে। দেখেছেন? শ্যামা কি জ্বালানি মন্ত্রী? আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার্ক। সারা দুনিয়াতে ঘৃণ্য। মোদির ক্যাশিয়ার। তার সাথে বিএনপি নেতার লটকালটকি দেখেন। এখন মানুষে ক্ষমতায় গেলে দেশ বেচে। এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেচে দিছে আদানির কাছে। দেশ বেচে ছাড়া। ভারত জানে ২০২৬ এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে, তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না তো। চাকরি থাকবে না তো। মানুষ দলে, দলে রাস্তায় নেমে আসবে তো। লোকে বইখা নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পড়ে রইতো হাসিনা। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1-11 এর টাইমে যেমন আছিল, ওই মীর জাফরের সেনাবাহিনীর মতো। ছাত্রলীগ, যুবলীগ গট থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও চুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নতজানু বিএনপি। দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আঁটত কইরা পলাবে। আওয়ামী লীগ যেমন পলাইছে। আর দেশে ফিরে আসবে সেই ভয়ংকর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ, যা কায়রা নিছিল আমাদের জীবনের ১৬টা বছর। বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়রা নিছিল বর্বরভাবে আমাদের হাজার, হাজার সন্তানদের জীবন। যারা আমাদের ২৫,০০০-এর মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্যে পঙ্গু আর দৃষ্টিহীন কইরা দিছে। সেই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন কইরা মুখে ফেনা তুলে ফেলাইতেছে, তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না। আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের পারফরম্যান্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার। স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন? বিএনপির। শিক্ষা উপদেষ্টা কার? বলছিলাম তো, বিএনপি। এ খারাস বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না।
5ই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে, ছাত্রদল বাগড়া দিচ্ছে। কেন? কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনার তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেন না। নিজের খুবই সংকীর্ণ স্বার্থ, ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই। তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন। করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন? বাগড়া দিচ্ছে কেন ছাত্রদল? তার মানে তো আপনারা পারবেন না, এটা হাইরে যাবে। হারবেন যে জন্যে, সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন। নির্বাচন করছেন, ম্যান্ডেট করছেন, গণপরিষদের নির্বাচন করেন, আমরা সবাই বলতেছি। সেটা তো করবেন না। কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে, সেটা তো করতে চাচ্ছেন না। গণপরিষদের নির্বাচন করেন, ম্যান্ডেট নেন, আপনারাই করেন, আপনারাই আসেন, সেটা করবেন না। যারা বিপ্লব করলো, যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া, তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা। শত্রু বানায় ফেলছেন তাদেরকে। এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে। আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না, যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মনে হয় এখানেও বিএনপির আপদ। আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন? নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে, তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য, ভোট কেনার জন্য। 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনূস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে। রিভার্স ব্রেইন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে। এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে। আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য। সোয়াসের মুস্তাক ভাই আসছে, ইকোনমিস্ট আনিস ভাই আসছে, বিদায় আশিক আসছে, খলিল ভাই আসছে, আরো কত নাম কুমো, প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে। জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে। আপনারা 31 দফায় যেহেতু এগুলো রাখেন নাই, তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই। আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ। আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার। হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে, তাদেরকে আবার আমরা ফিরে আনি। বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিইও, ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স, যারা দেশের পুনর্গঠনে কাজ করবে। আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার। দেশে একটা অন্য গতি আসবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখে, এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে। প্রফেসর ইউনূস নিজেই একটা বিশাল ব্র্যান্ড। আমরা ওনারে মুফতে পাইছি, ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে। উনি যা দিতে পারেন। আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি। উনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না। উনার সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু প্রফেসর ইউনূস একাই 100। উনারে শান্তি মতো কাজ করতে দেন। আমরা আগায় যাব দুর্বার গতিতে। সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দিব না। কিভাবে আপনারা সরকার চালাবেন, কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন, কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন, তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করে জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন। আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন না। তার আগে নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে। আর আমরা কিন্তু না যাই না কথা বলি না, তথ্য প্রমাণ নিয়ে কথা বলি। আমরা যদি কথা বলা শুরু করি, আমাদের বিরোধী বানায়েন না, আমাদের শত্রু বানায়েন না, আপনাদেরই ক্ষতি। জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না, মানুষকে বলদ ভাইবেন না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে। ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছি। তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন, দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনূস যথাসময়ে নির্বাচন দিবেন। এইটা মেহেরবানি করে ওনার উপরে ছাইড়া দেন, ওনার বিবেচনার উপরে। আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি, আপনারাও রাখেন। দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহেরবানি কইরা। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম। এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে, অন্যকে কাঁদায় না। নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। নেতা সেই যে জনগণের সব কষ্টকে, সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে। নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা।